একই বাড়িতে দুই ভাই ও তাদের দুই স্ত্রী মিলেমিশে সংসার করছিল। কিন্তু একদিন ছোট বউ মেঘলার মনে অহংকার ঢুকে গেল। মেঘলা দিদি মালতীকে বলল, শোনো দিদি, একটা কথা বলতে এসেছি। আজকের পর থেকে তোমরা তোমাদের মতো খাওয়া দাওয়া করবে, আমরা আমাদের মতো। আমরা আর এক সংসারে থাকব না, বুঝলে? এইসব তুই কি বলছিস ছোট? ওরা দুই ভাই, আমরা দুই যা, একসাথে মিলেমিশেই তো সংসার সামলাচ্ছি। আলাদা হয়ে যাওয়া কি ঠিক হবে? না দিদি, আমার বর চাকরি করে কত পরিশ্রম করে টাকা আনে, আর তোমার বর মাঠে কাজ করে দুটো পয়সা পায়। আমার বরের ঘাড়ে বসে তোমরা খাবে, সেটা আমি আর মেনে নেব না। ছি ছি, ছোট, তোর মনটা যে এত কালো আগে জানতাম না। ঠিক আছে, তুই যখন চাইছিস না, আমরাও তোদের ওদিকে যাব না। আর একটা কথা, তোমাদের কোনো জিনিস যেন ভুল করে আমাদের সীমানায় না আসে, এলে কিন্তু আর ফেরত পাবে না। কি গো গিন্নি, আমাকে একা খেতে দিলে যে? সৈকত কোথায়? আজ তো রবিবার, ওর অফিস ছুটি। সৈকত আর কোনোদিন তোমার সাথে বসে খাবে না। পিউ আজ আলাদা হয়ে গেছে। ও বলেছে তুমি মাঠে কাজ করো বলে কম ইনকাম করো, আর ওরা নাকি আমাদের খাওয়াচ্ছে। সৈকতকে আমি নিজের হাতে মানুষ করলাম, আর আজ আমাকে এসব শুনতে হলো। ঠিক আছে গিন্নি, ও যদি আলাদা থেকে সুখে থাকে তবে তাই হোক। ও বাবা গো, গেল গেল, কোমরটাই ভেঙে গেল রে বাবা। কেউ আছো? বাঁচাও। এমা, ছোট, তুই কি করে পড়লি? খুব লেগেছে রে, তাই না? দেখো দিদি, তোমার এই মস্কারা করা বন্ধ করো, ঠিক আছে? আমি এখানে পড়ে গেছি, আমার যে খুব লেগেছে। তুমি এখন আমাকে বাঘে পেয়েছো, তাই তো? তুমি বলবে যে আমি তুলতে পারছি না, তোমাকে তোলার অত দরকার নেই, আমি নিজে নিজে উঠতে পারি, ঠিক আছে? যত সব নাটক করার জন্য চলে এসছে। দেখ ছোট, আমি কোনো মস্কারা করছি না রে। তোর থেকে যে আমার বেশি কষ্ট হচ্ছে। তুই এখানে পরে বসে আছিস, তবু আমি তোকে হাত ধরে তুলতে পারছি না। এর থেকে বড় কষ্ট আর হতে পারে না রে। কি করব বল, আমার তো তোদের ওইদিকে যাওয়া মানা আছে। ঠিক আছে দিদি, আজকের আমি পড়ে গেছি বলে তোমার খুব খুশি আনন্দ হচ্ছে, তাই না? আমারও সময় আসবে, যেদিন তুমি পড়ে যাবে সেদিন দেখব তোমাকে কে তোলে। আমি তো এখন একা একা উঠেই যাব, আর তখন দেখব তোমাকে তোলার জন্য কে আসে। দেখ ছোট, তোকে এমনভাবে দেখে আমার হাসি পাচ্ছে না, বিশ্বাস কর। তবে তুই যদি বলিস, তাহলে আমি তোর ওদিকে গিয়ে হাতটা ধরে তুলতে পারি। যাব কি? থাক দিদি, তোমাকে আর এখানে আসতে হবে না, আমি নিজেই উঠে যাব। তখন সবিতা মনে মনে বলতে থাকে, নে ছোট, তোর একা একা থাকার বড্ড শখ। ঠিক হয়েছে যা হয়েছে, এই তো সবে শুরু হয়েছে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে অনিমেষ অসুস্থতার জন্য সে বিছানায় পড়েছিল। কোনো উপায় নেই, কি করি বলো তো? আমি বাড়িতে একটু আলু আর চাল ছিল, সেটাই রান্না করেছি। তরকারি ভর্তা কিছু করতে পারিনি, কারণ শাকসবজি হাট বাজার কিছুই নেই। আরে গিন্নি, অত তোমার চিন্তা করতে হবে না। এখন তো আমি একটু ভালো আছি, আর তুমি যা রান্না করেছ সেটাই আমায় দাও তো, দেখি আমি ঠিক খেয়ে নেব। দেখো, তোমার এই শরীর খারাপ অবস্থায় শুধু ভাত যে তোমার মুখে উঠবে না গো। তুমি দাঁড়াও, আমি একটু ছোটর কাছ থেকে গিয়ে তরকারি আনছি। ও তো এখন রান্না করছে। শোনো গিন্নি, তুমি আর ওখানে যেও না। এক্ষুনি বৌমা তোমাকে উল্টোপাল্টা কথা শোনাবে। তোমাকে যেতে হবে না। তুমি একটু চুপ করো তো। শোনো, তোমার যে শরীর খারাপ সবাই তো জানে, আর ছোটর কাছে গিয়ে যদি একটু তরকারি চাই, ও না করবে না। আমি যাব আর আসব। ছোট, তুই রান্না করছিস, খুব ভালো হয়েছে রে। আমাকে এক বাটি তরকারি দে না রে। তোর দাদার যে শরীর খারাপ, তুই যদি একটু দিস তাহলে একটু খাবে ভালোভাবে। এ বাবা, দিদি, তুমি জানো তো ভুল সময় চলে আসলে।
কি বলবো বলো তো, আজকে আমাদের বাড়িতে কোনো তরকারি টরকারি রান্না করা হচ্ছে না। কদিন ধরে মাছ মাংস খাচ্ছি, তাই ভাবলাম আজকের একটু আলু ভাতে ভাত করি। আমি ভাবলাম যে তুই কোনো তরকারি রান্না করেছিস। এইবার আমি কি করি বলতো? না গো দিদি, আমি কোনো তরকারি রান্না করিনি। তুমি একটা কাজ করো, ওই পাশের বাড়ি মালতী কাকিদের বাড়িতে যাও। খেয়ে দিয়ে কাজ নেই আমার, আমি নাকি ওনাদের তরকারি দিতে যাব। আমি আজকের কত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে মাংস রান্না করেছি, আর সেই তরকারি নাকি আমি দেব। দূর, আমার বই গেছে। অনিমেষ অনেক সুস্থ স্বাভাবিক হয়ে যায়। একদিন কাজে যাওয়ার পথে রাস্তায় অপেক্ষা করছিল তার ভাই সৈকত। দাদা, তুমি কেমন আছো বলো তো? আর তোমার শরীর কেমন আছে এখন? আরে ভাই, আমি ভালো আছি রে। কিন্তু ভাই, তুই এমনভাবে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? না দাদা, আমি তোমার আসার জন্য অপেক্ষা করছিলাম। তুমি তো জানো, বাড়ির আশেপাশে আমরা কথা বলতে পারি না। আমার বউটা সারাক্ষণ শুধু ঝগড়া করতেই থাকে। তাই জন্য এখানে এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম, যাতে তোমার সাথে একটু কথা বলতে পারি। সে তুই খুব ভালো করেছিস রে ভাই। অশান্তি তো ভালো লাগে না। আর শোন ভাই, তুই কেমন আছিস বলতো? কতদিন হয়ে গেছে আমরা একসাথে বসে কখনো খাওয়া দাওয়া করলাম না। তবে জানো তো দাদা, বাবা মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমি বাবা মাকে বেশিক্ষণ আমার কাছে পাইনি। যতটা পেয়েছি তোমাকে পেয়েছি। তুমি তো হচ্ছ আমার বাবা মা। তোমার কথা কি করে ভুলি বলো তো দাদা? জানি না রে ভাই, আমাদের মধ্যে সম্পর্ক আবার কবে ঠিক হবে। আচ্ছা শোন ভাই, যা যা বাবা, তুই অফিসে যা। অফিস থেকে সৈকত ফেরার পর তাকে মনমরা দেখে পিউ জিজ্ঞাসা করে, কি গো, তোমার মনটা দেখছি অন্যমনস্ক হয়ে আছে। তোমায় কি হয়েছে? তোমাকে কি বলি বলো তো? আমি যে কাজটা করি আর আমার সেই কাজটা নেই। আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। তুমি কি বলছো? এইবার যে কি হবে বলো তো? আমাদের সংসার কিভাবে চলবে? বুঝতে পারছি না, ব্যাংকেও তেমন কোনো টাকা পয়সা নেই। এবার যে আমাদের বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে হবে। না না, ভিক্ষা কেন করব? তার থেকে বরং তুমি অন্য কোনো কাজের চেষ্টা করো। কাজের বাজার খুবই খারাপ। কাজ পেতে পেতে তো অনেকটা সময় লেগে যাবে। ততদিন মনে হয় আমাদেরকে দাদা বৌদির কাছে থাকতে হবে। না না, আমরা দাদা বৌদিদের কাছে গিয়ে থাকবো না। চলো, তুমি আর আমি আমার বাপের বাড়িতে চলে যাই। পিউ, তুমি তোমার বাপের বাড়িতে চলে যেতেই পারো, তবে তোমার বাপের বাড়িতে গিয়ে আমি থাকতে পারবো না। আমি আমার দাদা বৌদির কাছেই থাকব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এখানেই থাকতে চাইছো, তাহলে আমিও থাকব। পরদিন সকালে সৈকত ও পিউ সবিতার কাছে যায়। দাদা বৌদি, আমার কাজটা কালকে চলে গেছে। তোমরা যদি তোমাদের সাথে আমাদেরকে থাকতে দাও তাহলে খুব ভালো হবে। দেখ ভাই, তুই তো আমার নিচের ভাই। আজকে যদি তোর বিপদের সময় আমি পাশে না থাকি, তাহলে আমি কিরকম দাদা বলতো? তোর যতদিন ইচ্ছা তুই এখানে থাকিস, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ রে ছোট, তোরা এবার থেকে আমাদের এখানে থাকবি? তাহলে এবার থেকে আমরা সবাই মিলেমিশে থাকব। তখন পিউ মনে মনে বলতে থাকে, একবার আমার বরের কাজটা ঠিক হতে দাও, এখান থেকে আমরা চলেও যাব। হ্যাঁ হ্যাঁ দিদি, কেন থাকবো না? এবার থেকে আমরা ভালোভাবে আনন্দ করে দিন কাটাবো। দাদা, কাল থেকে আমিও তোমার সাথে মাঠে যাব। তোমার সাথে হাতে হাত মিলিয়ে আমিও কাজ করব। তোকে এসব কাজে হাত লাগাতে হবে না রে ভাই। তুই বাড়িতে থাকিস, তুই পারবি না। না না দাদা, একবার শিখে গেলে কেন পারবো না বলো তো? সব কাজই সমান হয়। বাবা দিদি, তোমাদেরকে তো একসাথে দেখে খুবই ভালো লাগছে। এত খুশি হবার কি আছে? আমরা কিছুদিনের জন্যই দিদিদের কাছে আছি, তারপর আবার যেরকম ছিলাম সেরকম হয়ে যাব। হ্যাঁ, শুধু আমার বরের কাজটা হতে দাও। ছোট, এমনভাবে কেন বলছিস তুই? সে যা বলেছ দিদি, পিউ তো স্বার্থ ছাড়া কিছুই বোঝে না।
এমন স্বার্থপর মেয়ে আমি বাপের জন্মে দেখিনি রে বাবা। কি অসভ্য মহিলায়। এই দেখুন, একদম মুখ সামলে কথা বলুন। আচ্ছা ঠিক আছে ছোট, এবার একটু শান্ত হয়ে যা। যখন ভাইয়ের কোনো কাজকর্ম হয়ে যাবে তখন নয় আলাদা হয়ে যাস। একদিন পিউ উঠান ঝাড় দিতে দিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবিতা তাকে হসপিটালে ভর্তি করে এবং সে সুস্থ হয়ে বাড়ি ফেরে। দাদা বৌদি, একটা খুশির খবর আছে। আমি আমার আগের কাজটা আবার ফিরে পেয়ে গেছি। এই তো খুব খুশির খবর গো। চলো চলো, এবার থেকে আমরা আমাদের মতো করে থাকব, আর দাদা বৌদির কাছে থাকবো না। এ তুমি কি বলছো? তুমি যখন হসপিটালে পড়েছিলে তখন কিন্তু বৌদি তোমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। এই মানুষগুলোর জন্য তুমি আজকে বেঁচে ফিরে আসতে পেরেছো, আর তুমি বলছো আবার এখান থেকে চলে যাবে? ছি পিউ ছি, তুমি সত্যি স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝো না। দেখেছো তো, তুমি যে মাথা ঘুরে পড়ে গেছিলে, আজকে দাদা বৌদি না থাকলে তোমাকে কে বাঁচাতো? তোমার বাপের বাড়ির লোকেরাও কেউ তোমাকে দেখতে আসেনি। যা করার আমাদের নিজের নিজের লোক করেছে। বৌদি বাড়ি থেকে রান্না করে হসপিটালে নিয়ে গেছে। পিউ, তুমি যদি তোমার মতো থাকতে চাও ঠিক আছে, তুমি থাকতে পারো, কিন্তু আমি আমার দাদা বৌদিকে ছাড়া অন্য কোথাও যাব না। হ্যাঁ গো, তুমি একদম ঠিকই বলেছ। দিদি, আমাকে ক্ষমা করে দাও। আজকেকার পর থেকে আমরা তোমাদের সাথেই থাকব। আমরা সব সময় হাসি খুশিতে একসাথেই থাকব। দিদি, আমি এতদিন তোমাদের সাথে যা করেছি, অনেক অন্যায় করেছি, তাও তুমি আমাকে ক্ষমা করে দিও। দূর পাগলি, তোকে আর ক্ষমা চাইতে হবে না। তুই যে আমাদের সাথে থাকবি, এটাই আমাদের কাছে অনেক কিছু। এবার থেকে আমরা অনেক ভালোভাবে থাকব। তারপর তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে হাসি খুশিতে একসাথে থাকতে শুরু করে। বন্ধুরা, আমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।